বাংলাদেশের সোশ্যাল মিডিয়া কথা, বাংলাদেশের তৈরি, বাংলাদেশিদের দিয়ে তৈরি, বাংলাদেশের জন্য তৈরি এবং বাংলাদেশের কমিউনিটি, তার চ্যাট, তার কমিউনিটি তৈরি করার জন্যই তৈরি হয়েছে। তারা পরিবেশন করছে সঠিক সময়ে সঠিক কথা। অর্থাৎ আমরা প্রথম দিনই বলেছি যে সঠিক সময়ে সঠিক কথাটা বলা সবচেয়ে কঠিন কাজ। হয়তো আমরা অনেক আগে বলে ফেলি অথবা অনেক পরে বলি, কখনো কখনো গাড়ির আগে ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেই, কখনো কখনো বিলম্বিত হয়ে যায়। গত দুইটা পর্বে আমরা আলোচনা করেছি ব্লু ইকোনমি অর্থাৎ সুনীল অর্থনীতি নিয়ে। আমাদের যে দেশ, সেই দেশে সমপরিমাণ সমুদ্র আমাদের আছে, কাজেই সেখানে কিন্তু একটা বিরাট অর্থনীতি গড়ে উঠতে পারে। সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা একটা আরও মজার এবং খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ, সেই সোনালি আঁশ, সেই সোনালি আঁশ পাট থেকে সোনালি ব্যাগ। এবং সোনালি ব্যাগ আমাদের পুরা দেশের ইমেজটাকে সারা পৃথিবীতে পরিবর্তন করে দিতে পারে। এবং সেই সবচেয়ে ভালো বায়োডিগ্রেডেবল ব্যাগ তৈরি করার আবিষ্কর্তাই আমি বলবো, যে আবিষ্কার করেছেন, ইনোভেশন করেছেন, উনি আমার সামনে আছেন, ডক্টর মোবারক আহমেদ খান। উনি অ্যাটমিক এনার্জি কমিশনের সায়েন্টিফিক অফিসার ছিলেন, বিভিন্ন পদে ছিলেন। তারপরে জার্মানিতে ছিলেন, জার্মানি থেকে ছুটে এসেছেন যে কিভাবে এই ধরনের একটা ব্যাগ তৈরি করা যায় যেটা প্লাস্টিক ব্যাগকে রিপ্লেস করবে এবং একটা নতুন সম্ভাবনার দুয়ার তৈরি করবে। আমি আপনার কাছ থেকে এই যে আপনার যে দীর্ঘ প্রায় 22 বছরের অভিযান, সেই অভিযানের কিছুটা শুনতে চাই। ধন্যবাদ। এটার অভিযানটা শুরু হয়েছিল 2002 সালে। তদানীন্তন সরকার, বাংলাদেশ সরকার, যখন সিঙ্গেল ইউজ প্লাস্টিক, একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যান করার জন্যে একটা বড় আন্তঃমন্ত্রণালয় এবং সব ব্যবসায়ীদের নিয়ে, সবার নিয়ে একটা বড় একটা মিটিং ডেকেছিল। তার মধ্যে আমি উপস্থিত ছিলাম বাংলাদেশের আর পরমাণু শক্তি কমিশনের প্রতিনিধি হিসাবে ওখানে। কিন্তু তারা তখন ডিসিশন নিল যে এই একবার ব্যবহারযোগ্য পলিথিনটা আমরা, প্লাস্টিকগুলো আমরা বন্ধ করব, বিশেষ করে শপিং ব্যাগ। তখন আমি বলেছিলাম যে এটা বন্ধ করেন না, কারণ এই কথাটা আপনারা যথাসময়ে ঠিক রাখতে পারবেন না। তার কারণটি হলো যে আপনার কাছে, আপনার হাতে কোনো এর উত্তম বিকল্প নাই। কি দিয়ে আপনি পলিথিন রিপ্লেস করবেন? পাট, তখন সবাই বলেছিল, তখন তদানীন্তন পাট মন্ত্রী ছিল, পাটের ব্যাগ দিয়ে করব। আমি বলেছিলাম পাট কিন্তু, পলিথিন কিন্তু পাটকে সরিয়ে আসে নাই। পলিথিন তার নিজস্ব বৈশিষ্ট্য দিয়ে নিজের জায়গা করে নিয়েছে। তো যাই হোক, সেটা আমরা তো একজন ছোট সায়েন্টিস্ট, আমাদের কথা ঠিক নেই। আপনারা জানেন যে সেটা আইন হলো, পাস হলো, বন্ধ হলো, কিন্তু আজ পর্যন্ত আমরা আমাদের বাস্তবে পলিথিন ব্যাগ বন্ধ হওয়া আমরা বাজারে বা কোথাও দেখেছি বলে মনে হয় না। বরঞ্চ দিন দিন উত্তরোত্তর পাট কি বলে, পলিথিন বন্ধ করার নির্দেশ মোটামুটি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই একটা চমক হিসাবে আমাদের সামনে আসে, কিন্তু আসলে বন্ধ হয় না। এইটার কারণটা কি আসলে? এটার পিছনের কারণটা যেটা আমার মনে হয়, যারা পলিথিনের ব্যবসা করে বা এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক যারা ব্যাগ বানাচ্ছে, তারা একটা মূলত কারণ আছে যে তারা তাদের ব্যবসাটা বন্ধ করতে চায় না। আরেকটি হলো যে এটা সরকার করলে কি হবে, দোকানদার বা আমাদের দেশের জনগণ কিন্তু প্লাস্টিক ইউজ করতে চায় না। তারা বলে যে আমি চাই না, আমাকে একটা বিকল্প দেন। সেই বিকল্পটা তো আমাদের সরকার হাতে নাই। যে জন্য 2002 সাল থেকে আমি ব্যক্তিগতভাবে ওই মিটিং থেকে বের হয়ে আমি এটার রিসার্চ করার একটা পরিকল্পনা নিয়ে আমি আমার ল্যাবে ঢুকেছিলাম। সেই 2002 সালের থেকে আমার ছাত্র, আমার কলিগ, আমার সহকর্মী যারা ছিলেন, সবাই মিলে আমরা এটা ডিসিশন নিলাম যে এটা কীভাবে একটা বিকল্প তৈরি করা যায়। তা আপনি জানেন যে একটা রিসার্চ করতে গেলে
অনেক সময় লাগে, অনেক আইডিয়াস মাথার মধ্যে আসে, অনেক টাকা পয়সার ব্যাপার হয়, সেগুলির অভাব তো আমাদের দেশে আছেই। তো তারপরেও আমি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে ধন্যবাদ জানাবো, যে জন্য তারা আমার এই রিসার্চ করার ব্যাপারে যথেষ্ট হেল্প করেছে আমার সেই সময়। এবং সেখানে আমার ম্যাক্সিমাম ছিল আমার ছাত্রছাত্রী, পিএইচডি, এমফিল, এমএসসি স্টুডেন্ট, যারা আমার সাথে কাজ করেছে। তো আমার এই কাজ করার পিছনে তখন বাংলাদেশ না সারা বিশ্বে এক ধরনের বায়োডিগ্রেডেবল ব্যাগের কথা প্রচলিত ছিল, সেটা স্টার্চ থেকে, খাবার জিনিস থেকে, এবং এর ভিতরে ভুট্টা থেকে বোধহয় ভুট্টার স্টার্চ থেকে, এবং আরেকটা হলো কাসাবা স্টার্চ থেকে, ইন্দোনেশিয়ায় তৈরি হয়। স্টার্চ হলো মূলত আমরা যে রুটি বা যা খাই, খাবার জিনিস থেকে। দ্বিতীয়ত হলো এই যে স্টার্চকে পলিমারাইজ করতে হলে যে ধরনের প্লাস্টিক ইউজ করা হয়, সেটা পলিথিন পলিপ্রোপিলেন্সে 1000 টাইমস ওয়ার্স্ট, মানে খারাপ। আচ্ছা, সেটা খুব ইমিডিয়েটলি মাটির সাথে মিশে মাইক্রোপ্লাস্টিক, ন্যানো প্লাস্টিক তৈরি করে। আর আমরা দুইটা কারণে আমরা কেন ওই দিকে আগালাম না, এক হলো আমি ভাতের খাবার বা আর ভুট্টা খাবার দিয়ে আমি জিনিস বানাবো, ব্যাগ বানাবো, এটা আমার দেশের জন্য বা পৃথিবীতে এখন ইউন কিন্তু বন্ধ করে দিচ্ছে এটা। আর যে ধরনের পলিমার ওটার মধ্যে ইউজ করা হয়, সেটাও সরকারিভাবে বিভিন্ন দেশ, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও এই বায়োডিগ্রেডেবল ব্যাগটা বন্ধ করেছে। তখন আমরা যেটা করলাম, যে আমরা তাহলে আমাদের সোর্স কী আছে, আগে আমার নেচার থেকে আমি কী নিতে পারি। তখন আমার কাছে মনে হলো যে ঠিক আছে, তাহলে তো আমার পাট একটা ভালো সোর্স আছে। সেলুলোজ বেসড কোনো কোম্পানি মানে কাজ করা যায় কিনা পৃথিবীতে। সেলুলোজকে পলিমারাইজ করে বিহীন প্লাস্টিকের মতো দেখতে, আমি একটু ব্যাগটা যদি আপনাদের দেখাই, এটা সেই ব্যাগটা, যেটা আপনার এটা দেখতে সম্ভব পলিথিন বা প্লাস্টিকের মতো, এবং এটা কিন্তু আপনার ওই এর মধ্যে কোনো প্লাস্টিক নাই, এটা আর কি, এটা আপনি দেখতে পারেন, এটা আর কি। আর এটার আমরা 2016 সালে আমার এক পিএইচডি স্টুডেন্ট, ও এটাকে আমার আইডিয়া নিয়ে এটা ডেভেলপ করলো, যে স্যার এমন এই ধরনের একটা ফিল্ম পেয়েছি যেটাতে এই প্রপার্টিস আছে। আমি খুব খুশি হলাম, আমি এতদিন যা চাচ্ছিলাম, ইউ ডিড দ্যাট ওয়ান। সো এইটা আমার খুব ভালো লাগলো। এবং তারপর থেকে তখন কিন্তু আমরা শপিং ব্যাগ বানাবো বা বানাবো, এগুলি অত মাথার মধ্যে আসে না। আগে R&D করে যে আমরা একটা জায়গায় পৌঁছতে পারি কি না, সেই জায়গাটার ভিতরে আমরা কিন্তু সাকসেসফুল হলাম। তখন পর্যন্ত সেলুলোজ সেটা আমাদের কিনা সেলুলোজ ছিল, পাটেরতে তখন আমরা ওই এক্সট্রাকশনে যাই নাই। তারপরে সেলুলোজ যেটা আমরা কিনবো কেন, আমার তো এত বড় একটা সোর্স, আমার পাট রয়ে গেছে। সেই পাট থেকে আমি সেলুলোজ এক্সট্রাকশন করে দেখলাম যে আমি একই রেজাল্ট পাচ্ছি। এবং সেটা আমরা 2016 সালের অক্টোবর-নভেম্বরের দিকে আমি এটা ডিক্লেয়ার করলাম যে পাট থেকে এই ধরনের একটা জিনিস, বায়োডিগ্রেডেবল শপিং ব্যাগ, দেখতে পাটের মতো পলিথিনের মতো, কিন্তু এর মধ্যে কোনো প্লাস্টিক নেই। এটা পলিথিনের চেয়ে প্রায় 1.6 টাইমস হায়ার টেনসাইল স্ট্রেংথ, এবং এটা ইমিডিয়েটলি পানিতে সলিউশন হয়ে যায়। এটা মাটিতে পচে যায়, মাটিতে পচে এটা গাছের খাবার তৈরি করে, পানিতে গেলে এটা মাছের খাবার তৈরি করে, যেহেতু এটা খাবার জিনিস সেলুলোজ। তো সুতরাং এটার পরিবেশ বান্ধব এবং টোটালি একটা নিউ এরা আমরা ওপেন করলাম, যে বাংলাদেশের সায়েন্টিস্টরা এটা করতে পেরেছে। বাংলাদেশে তো মানে যা শুনি যে প্রতিদিন 500 টন এই পলিথিন ব্যাগ ব্যবহার হয়। কাজেই আমরা পাটের থেকে যদি এই সেলুলোজ তৈরি করা, সেলুলোজের পরে কতগুলো কেমিক্যাল প্রসেস আছে, সেগুলো থেকে ফিল্ম করা, এই যে প্রক্রিয়া, সমস্ত কিছু প্রক্রিয়া, এটা কি খুবই ব্যয়সাধ্য এবং মানে ব্যয়বহুল এবং কঠিন কাজ। মানে আপনি তো পুরো জার্নিটা করেছেন। আপনার সাথে দেখা হয়েছে লতিফ বাওয়ানি জুট মিলের একটা ছোট্ট ঘরে, যেখানে এয়ার কন্ডিশন পর্যন্ত নাই, সেখানেও ঘামায় ঘামায় কাজ করতে দেখেছি আমি। কাজেই আমার কাছে মনে হয় যে 2016 কিংবা 17 সালে সম্ভবত, 17-তে, তো 17-তে, তো কাজেই 17 থেকে এখন যদি আমি 26 হই, তো আরও 9 বছর। এই 9 বছরেও কেন এটা হলো না? মানে আমরা কেন এরকম একটা সম্পদকে আসলে সম্পদে পরিণত করতে পারছি না? এটার প্রথমত হলো আমার R&D
তো 17 সালে আমরা শুরু করলাম মাঝামাঝি থেকে আর কি। তারপরে আমরা এটাকে একটা পর্যায়ে নিয়ে যেতে কমার্শিয়ালাইজ বা পাইলট স্কেল মেশিন দিয়ে তৈরি করা যায় কিনা, এটাই ছিল আমার দিনরাত পরিশ্রম। তখনও আমার কয়েকজন সঙ্গী, আমার সায়েন্টিস্ট ছিল যারা আমার সাথে কাজ করেছে। সেই সময় যেটা হলো যে আমরা এটার মেশিনপত্র, এটা তৈরি করা যদি কমার্শিয়ালাইজ অংশটা যায়, সেই মেশিনপত্রগুলি যেহেতু এটা নতুন প্রোডাক্ট, এটা পৃথিবীতে কেউ তৈরি করে নাই, সুতরাং এর মেশিনপত্র কোথাও পাওয়া যাবে না। সেই কাস্টমাইজ করতে হবে, কাস্টমাইজ করতে হবে এবং সেই মেশিন না খালি কাস্টমাইজ, এটা ইনোভেশন ইনোভেশনও করতে হবে। সেই জিনিসটা আমার মন্ত্রী তদানীন্তন সেই সরকারের মন্ত্রী মহোদয়ের সাথে আমার আলাপ হলো। উনি বললো যে আপনি আমেরিকা যান, জার্মান যান, এটা মেশিন খুঁজে বেড়ান। তো তারপরে একটা জায়গা আমরা আমেরিকা একটা কোম্পানির সাথে কথা বললাম, তারা সে মেশিনটার 4 কোটি টাকার উপরে একটা মেশিন তখন তারা বলছিল, ছোট্ট একটা মেশিন দাম। কিন্তু আমি বললাম যে মন্ত্রী মহোদয় আমাকে একটু সময় দেন, আমি দেখি। আমি 18 লক্ষ টাকা দিয়ে আমি একটা মেশিন তৈরি করলাম এবং সেটাতে আমি তখন দেখলাম যে আমার এটা ফিল্ম তৈরি হচ্ছে। এই যে এটা সফলতার পরে আমরা দেশ বিদেশে এটার সাংঘাতিকভাবে নিউজ হলো। CNN নিউজ করলো, BBC করলো, আল জাজিরা করলো, আপনার ডয়েশে ভ্যালি জার্মান টেলিভিশন, MRT, বিভিন্ন ইন্টারন্যাশনাল টেলিভিশন আমাদের এই লতিফ বাহনী ওই ছোটো ঘরের মধ্যে এসে এসে আমার ইন্টারভিউ করেছে এবং এটা বহুল প্রচারিত, ওয়ার্ল্ড ওয়াইড একটা প্রচারিত হয়ে গেল। এবং তারপরে আমি এটাকে প্যাটেন্ট করে নিলাম আমার নামে। আচ্ছা, প্যাটেন্টটা আপনি করেছেন? প্যাটেন্ট আমার নামে। কারণ আমরা অনেক সময় দুঃখ করি যে আমরা বাঙালি অনেক কিছু করি কিন্তু শেষ পর্যন্ত ওই প্যাটেন্টের কঠিন কাজটা করি না। যেমন জগদীশ চন্দ্র বোস সবাই রেডিও আবিষ্কার করেছেন, কিন্তু মার্কনির নামে প্যাটেন্ট, কাজে সবাই জানে মার্কনি করেছেন। কাজে প্যাটেন্টটা আপনার করা আছে? আমি শেষের দিকে যখন প্যাটেন্ট করার মতো আমার সমস্ত এলিমেন্ট আত্মপত্র ছিল যা দিয়ে প্যাটেন্টের সবসময় হবে, সেই প্যাটেন্টটা আমি করেছি। বাংলাদেশ সরকার আমাকে যথেষ্ট হেল্প করছে প্যাটেন্ট করার জন্য। প্যাটেন্ট করাটা তো বেশ সময় ব্যাপার এবং বেশ লেখালেখির অনেক ব্যাপার আছে। বিদেশি এক্সামিনার দিয়ে এক্সামিন করা হয় যেটা আসো প্যাটেন্ট করার মতো জিনিস কিনা। তারপর শুধু প্যাটেন্ট করে নিয়ে আমি PCT করেছি। হ্যাঁ, এই PCT মানে ইন্টারন্যাশনাল প্যাটেন্ট একটা আর কি না, এটা ওয়াইপো সুইজারল্যান্ড থেকে এটার স্বীকৃতি দেয়, সেটা আমার নামেই করা আছে। এখন আপনি যে প্রশ্ন করেছেন কেন আসতেছে না, বিজ্ঞানীর, আমি একজন বিজ্ঞানীর কাজ হলো একটা জিনিস বানিয়ে দেখানো। কমার্শিয়ালাইজ করার দায়িত্ব কিন্তু বিজ্ঞানীর থাকে না। তারপরেও কিন্তু আমি এটার পিছনে অনেক শ্রম দিয়েছি, সরকারকে বোঝানোর চেষ্টা করেছি এবং সরকারের যে ইনোভেটিভ জায়গার থেকে যে ফান্ড পাওয়ার কথা, এটা আমাদের হাতে সেই পরিমাণ ফান্ড আমাদের ছিল না। পরবর্তীতে সরকার আমাদেরকে এই যে পর্যন্ত টাকা দিয়েছিল, আমরা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট থেকে আমরা 10 কোটি টাকার একটা ফান্ড পেয়েছিলাম। সেই ফান্ড দিয়ে আমরা বেশ কিছু নতুন মেশিনপত্র বা আমরা নিজেরা তৈরি করতে পারছি, কিছু কোয়ালিটি কন্ট্রোলের মেশিন তৈরি করতে হয়েছে এবং সেইগুলি আমাদের দেখা গেল যে প্রায় আমরা দৈনিক 1 টন প্রোডাকশন একটা লাইন আপ আমরা করে ফেললাম। এবং সেই জায়গার থেকে আমরা যখন সরকারকে বোঝাইতে পারলাম এবং সারা বিশ্বের চাহিদা মোতাবেক আমরা বললাম যে এখন এটা আমাদেরকে আরও কিছু টাকা দেন, আমরা দৈনিক 5 থেকে 10 টন তৈরি করে একটা লাইন আপ করে দিই, তাহলে মানুষের কনফিডেন্স আরও বাড়বে। তখন দেশ বিদেশের বায়াররা এসে এটাকে কমার্শিয়ালাইজেশন করার চিন্তা করবে। সেই ক্ষেত্রে আমার দেশের, আপনি যেটা প্রথমে বলছিলেন যে আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকে এবং বাংলাদেশ ব্র্যান্ড হতে পারত এই সোনালী ব্যাগ নামটা। সোনালী ব্যাগটার নামকরণও কিন্তু আমাদের সরকার প্রধান সেই সময় যিনি ছিলেন ওনার করা, উনি নামকরণ করেছিল যে এটার নাম সোনালী আসতে তৈরি, এই ব্যাগের নাম হয় সোনালী ব্যাগ। ইট ইজ নট অনলি দ্য ব্যাগ, আপনি একবার ব্যবহারযোগ্য বা সিঙ্গেল ইউজ প্লাস্টিকের পরিবর্তে প্যাকেজিং ম্যাটেরিয়াল থেকে আরম্ভ করে যত রকম মানে পলিথিন, পলিপ্রোপিলিন বিকল্প হিসেবে এটা সবই করা সম্ভব। কোনো দেশেই সরকার কিন্তু বিজনেসের জন্য না। সরকার যতটুকু উদ্যোগ নিয়েছে আমার কাছে মনে হয় যে ঠিক আছে, কিন্তু আমরা বাইরে থেকে ধরেন যে আমি যেটা শুনছি যে এটা শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট না, হ্যাঁ, শত কোটির নিচেই, কিন্তু সেরকম আমরা সাপোর্টটা এখনও, ধরেন আমি নিশ্চিত যে হয়তো জাইকা বা IFC তারা কেউ যদি শোনেন এই অনুষ্ঠানটা, আমি
খুশি হব। না হলে আমি হয়তো ব্যক্তিগতভাবেও তাদের সাথে যোগাযোগ করব যে আইএফসি কিন্তু প্রাইভেট ফান্ডিংয়ের জন্যই তৈরি। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের প্রাইভেট ফান্ডিং করে আইএফসি। জায়গা কিন্তু হ্যাঁ, তারা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট G2G করে, কিন্তু তারাও কিন্তু এই ধরনের একটা ইনোভেটিভ প্রজেক্টস সেটাকে সাপোর্ট করতে পারে। এমনকি আমি তো মনে করি যে আমাদের দেশের ব্যবসায়ী যে গোষ্ঠীগুলো আছে তাদের অনেকের পক্ষে এরকম 50-60 কোটি টাকা বা 100 কোটি টাকা দিয়ে একটা মানে দেশের ব্র্যান্ডিং হবে এরকম একটা মানে প্রজেক্ট নেওয়া সম্ভব। সেটা কি এই কারণে নেয় না যে এটা একটা অনিশ্চয়তা বা এটা হবে কি হবে না, কারণ এটা এখনো ইনোভেশন স্টেজে আছে। কারণ অনেক সময় হয় কি যে আমাদের ব্যবসায়ীরা খুব নিশ্চিত হতে চায় যে আমি এই টাকাটা এখন লগ্নি করলাম, আমি 2 বছর পরে এই টাকাটা ফেরত পাবো। সেরকম কোনো অনিশ্চয়তা আপনার কাছে আপনি দেখেন কিনা? আপনার খুব সুন্দর কথা, এবং সব ব্যবসায়ীরা এটাই মনে করে। প্রথমত মনে করে যে বাংলাদেশের বিজ্ঞানী এত সুন্দর একটা জিনিস তৈরি করেছে, এই কনফিডেন্সটাও তাদের লেভেল খুব কম আছে। আমি এটা আমার ব্যক্তিগত ইয়েতে বলছি। এবং তারা যে ইনভেস্ট করে, ব্যবসায়ীরা ইনভেস্ট করে, আজকে ইনভেস্ট করলে কালকে আমি রিটার্ন পাবো, এই প্রজেক্টটা সেরকম না। কারণ আপনি প্রথম থেকে বলছিলাম যে এই প্রোডাক্টটা যেমন নতুন প্রোডাক্ট, তেমনি এর মেশিন যন্ত্রপাতিগুলো আমাকে সোর্স করে বা কাস্টমাইজ করে বানিয়ে আনতে হবে দেশে বা বিদেশ থেকে আর কি। তো সেই যে এতগুলি হ্যাসেল আমাদের দেশে অনেক ব্যবসায়ীটা নিতে চায় না একটা, কিন্তু তারা এটা বুঝে যে এটা একটা বিশাল মার্কেট আছে ওয়ার্ল্ড ওয়াইড, এটা বোঝে। বিদেশ থেকে যারা আসে তাদেরও একটা অসুবিধা হলো, তারা বাংলাদেশের এই যে আমাদের কিছু গুটি বাঁধা নিয়ম, মানে আমলাতান্ত্রিক কিছু নিয়ম আছে, সেখান থেকেও অনেকে এই নতুন প্রজেক্ট নিয়ে আগাইতে তাদের একটা কনফিডেন্সের অভাব আছে। তবে এখানে সরকারের যে ভূমিকাটা ছিল যে আমরা যদি আর একটু বড় পরিসরে যদি আমরা 5-10 টন পার ডে প্রোডাকশন করে দেখাতে পারতাম যে না, ইটস ওয়েল ডান, কারণ দি প্রোডাক্ট ইজ অন মাই হ্যান্ড, এটা নিয়ে কোনো কারো সন্দেহ নাই যে এটা হচ্ছে না, এটা সন্দেহ সবার গেছে। কিন্তু এই প্রোডাকশন প্রসেসের যে সময়টা, আর এটা এমন কোনো টেকনোলজি না যে কঠিন টেকনোলজি, যেটা খুব কঠিনতর বা অন্য কিছু রকেট টেকনোলজি না। এটা আমাদের দেশে আমি যে মেশিনপত্র নিজে বানাতে পারছি, আমি একজন কেমিস্ট হয়ে আমি যদি বানাইতে পারি, আমার লোকাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে যদি আমি এটা বানাইতে পারি, তাহলে এটা খুব কঠিন ব্যাপার না। তো সুতরাং, এবং এই প্রজেক্টটা একসময় আমাদের অনেক হিসাবপত্র অনেক দাম মনে করতাম, 200-300 কোটি টাকা। এখন আমি হিসাব করে দেখছি 10 জন একটা প্রজেক্ট করতে মাত্র 60-70 কোটি টাকা হলেই এটা 100 কোটি টাকার নিচেই এটা করা সম্ভব। আচ্ছা, তাহলে ধরেন যে প্যাটেন্ট আপনার থাকলো, কোনো প্রতিষ্ঠান, ডেভেলপমেন্ট এজেন্সি হতে পারে, জাইকা হতে পারে, আইএফসি হতে পারে, অথবা আমাদের দেশে আইআইএফসি আছে, অথবা অন্যান্য প্রতিষ্ঠান আছে, অথবা কয়েকটা মানে ব্যাংক সিন্ডিকেটেড লোন নিয়েও করতে পারে। হ্যাঁ, কিন্তু একটা প্রাইভেট কোম্পানি লাগবে। অনেক সময় বিজ্ঞানীরা, আমি আপনাকে বলছি না, অনেক বিজ্ঞানীরা মনে করেন যে না, আমি কমার্সের সাথে নাই। কিন্তু আসলে তো অ্যাট দ্য এন্ড অফ দি ডে তো মার্কেটে যেতে হবে। যেতে হলে এই যে একটা কম্বিনেশন করতে হবে, সেটার ব্যাপারে আপনার ধারণাটা কি? যে আপনি কোনো রিজার্ভেশন আছে কিনা যে আমি শুধুমাত্র বিদেশি কোনো, কারণ বিদেশে অনেকগুলো মেশিন, আমার যতটুকু মনে হলো শুনে, যে অনেকগুলো মেশিনই কিন্তু আমার বাইরে থেকে বানিয়ে আনতে হবে। আর কিছু হয়তো আমরা এখানেও তৈরি করতে পারবো। একটা বিরাট জায়গা লাগবে, একটা ফ্যাক্টরি প্রেমিস লাগবে, এবং একটা এটাকে ব্র্যান্ডিং করতে হবে, সারা দুনিয়াকে জানাতে হবে যে এটা তৈরি করা হয়েছে। এটার সাথে একটা মার্কেটিং আছে, এটার সাথে একটা ব্র্যান্ডিং আছে, এটার সাথে একটা ট্রেডিং আছে, সমস্ত কিছু। অত ঝামেলায় হয়তো আপনি যেতে চাবেন না, কিন্তু এটা আপনি কি এটার পার্ট হিসাবে থেকে এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করেন কিনা? আমি অত্যন্তভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি, এই জন্যে দিস ইজ মাই ব্রেন চাইল্ড। আমাকে এই জিনিসটা আমি করতে পারবো না, আমাকে কাউকে, অন্য গার্জেন ধরতে হবে, আমার এই বাচ্চাটাকে কাউকে দত্তক দিতে হবে যে এটাকে লালন করতে পারে। আমি হ্যাপি টু ট্রান্সফার মাই টেকনোলজি এনি টাইম, এনি ওয়ান। যদি তারা কেউ করতে চায়, আমি এখন আজকে এই গ্রিন টেলিভিশনের মাধ্যমে সবাইকে জানাচ্ছি, দেশ বিদেশে যারা এটা শুনবে তাদেরকে বলছি
যে কোনো ইনভেস্টর যে কোনো সময় এসে আমার কাছে বললে আমি রেডি টু ট্রান্সফার আমি একেবারে স্বচ্ছন্দে আমি তাদের কাছে শুধু আমার একটা নলেজ। একটা সতর্কবাণী আপনাকে জানাই যে যখনই এটা করবেন তখন তার আগে একটা এনডিএ সিগনেচার করে নিয়ে সেটা তো নেবেন। যথাযথ Non নিয়মে disclosure- করতে হবে, non এনডিএ করতে disclosure হবে, এমইউ agreement করতে হবে, তা নাহলে তো আমি আগেই আমার সমস্ত মানে সিক্রেট কথাগুলো তাদের সাথে বলবো বলতে না। পারবো। সেখানে এনডিএ করতে হবে। ইভেন আমি এখন যত বিদেশি কোম্পানির সাথে কথা বলছি মেশিনপত্র নিয়ে, তারাও আগেই একটা এনডিএ তারাও করতে চায় যে আমার এই মেশিন টেকনোলজি তুমি আরও কাছে, আমি তোমার বললাম তুমি আরও কারো বলে দেবা কিনা, অথবা আমিও বলি যে আমার যে ফর্মুলার কিছু অংশ হলো তোমাকে বলবো, তো সেটাও তুমি যাতে কাউকে ট্রান্সফার না করো। তো সুতরাং সেদিক থেকে এনডিএ মাস্ট, যে কোনো কাজের জন্য এনডিএ বা এমইউ করতেই হবে আমাদের। তো সেটা অফিসিয়ালি যে নিয়মকানুন আছে সেটা অফিস করবে, কিন্তু আমার টেকনোলজি আমি যত শীঘ্রই পারি আমি ট্রান্সফার করতে উদগ্রীব হয়ে বসে আছি যে এখনই এটা সারা ওয়ার্ল্ড জানুক, সারা ওয়ার্ল্ডে। কারণ এতটা ডিমান্ড, আপনি মিলিয়ন টনস প্রোডাকশন করেন, স্টিল দেয়ার উইল বি কিউ। তারপর আপনার পিছনের লাইন ধরে মানুষ থাকবে যেটা এবং নেওয়ার আমার জন্য। কিন্তু মনে হয় যে যদি যদি আপনার উদ্যোগে এই জিনিসটা প্রথমে চলে আসে, তারপরে আমাদের দেশের যে পাট শিল্পের বিরাট একটা ইনফ্রাস্ট্রাকচার ছিল, ফ্যাক্টরি বিল্ডিং, হয়তো বিল্ডিং না, শেড টেড আছে ইত্যাদি আছে, ওগুলো কিন্তু ট্রান্সফর্ম করে এই জাতীয় জিনিসে যেতে পারবে। অথবা যারা এখন পলিথিন ব্যাগ করছেন, প্লাস্টিক ব্যাগ করছেন, তারাও কিন্তু ট্রান্সফর্ম করে তখন দেখবে যে এটা হচ্ছে আসলে প্রকৃতি বান্ধব, কাজী প্রকৃতি বান্ধব এইটা যাবে। কাজী এটা আমাদের দেশের অর্থনীতির টোটাল চেহারাটা কিন্তু বদলে দিতে পারে। কিন্তু শুরুটা হতে হবে সামহাও আপনাকে দিয়ে, আপনার মাধ্যমে, আপনার তত্ত্বাবধানে এবং আপনার মালিকানায়, আপনার সম্পূর্ণ সম্মতির ভিত্তিতে। আমরা সেই কথাগুলোই, মানে এখন আমার কাছে মনে হচ্ছে যে বিলম্বে হলেও এখন কিন্তু এটার সঠিক সময় এই সঠিক কথাটা বলার জন্য। এবং কথা সোশ্যাল মিডিয়া, তারা বাংলাদেশের তরুণরা এটা তৈরি করেছে এবং তারা এই আয়োজনটা করেছে, সেটা খুবই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এবং এই এই অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে যদি কোনো একটা কিছু হয়, সাফল্য অর্জন হয়, সেটাই আমার মনে হয় যে আমাদের দেশে কিন্তু পাট নিয়ে কিন্তু আরও অনেক রকম কাজ হচ্ছে। আমিও পাটের জেনোম সিকোয়েন্সিংয়ের সাথে যুক্ত ছিলাম, কিন্তু আমি মনে করি যে পাটটাকে, লিগনিন এটা ব্রাউন গোল্ড হিসাবে পরিচিত, আমরা ওই লিগনিনটাকেও কিন্তু, এটা যখন সেলুলোজটা চলে আসবে তখন লিগনিনটাকে ব্রাউন গোল্ড হিসাবেই করতে পারবো। কাজেই আমি চাচ্ছি যে আপনার যে মানে দীর্ঘদিনের উৎসাহ এবং উদ্দীপনা এবং অ্যাডভেঞ্চার, আমি অ্যাডভেঞ্চারই বলবো, অ্যাডভেঞ্চার নিয়ে আছেন, আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে যারা যারা দেখছেন তারাও যদি এই করেন, পজিটিভলি রেসপন্স করেন, আমার ধারণা যে এটা একসময় আলোর মুখ দেখবে। আমি এক্স্যাক্টলি বিশ্বাস করি এরকমই, যে যে কোনো নতুন জিনিস বাজারে যখন আসে তার সময় লাগে এবং এই সময়টা আমার কাছে খুব বেশি সময় এখনো মনে হয় না। মাঝখানে আমাদের 2-2.5 বছর করোনায় চলে গেছে, তখন কোনো কাজ হয় নাই। বাট সে সময় আমরা পাটের থেকেই এই সোনালী ব্যাগের আদলে আমরা এই যে পিপি মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টও তৈরি করেছি। এটা আমেরিকার জায়গা থেকে আমি MIT অ্যাওয়ার্ডও পেয়েছি এটা করে। তো সুতরাং এই পাটের যে বহুবিধ গুণ এবং পাটের যে বহুবিধ ব্যবহার আপনি বললেন, সেই জায়গাটা একটা নতুন এরা চলে আসবে এবং বাংলাদেশ ইজ দ্য আইডিয়াল কান্ট্রি টু গ্রো জুট। এবং সেইটা মনে রেখেই যে অন্য কোনো দেশ, আজকে যদি ইউরোপে পাট হতো তাহলে আপনি এই পলিথিনের চেহারাই দেখতেন না। সুতরাং এই দেশটা আমাদেরকে অনেক সম্পত্তি আল্লাহ দিচ্ছে। আপনি আগে বললেন ব্লু ইকোনমির কথা বলেছেন, পাটটাকে আমাদের এমন একটা সম্পদ, যদি এটাকে আমরা ওই ছালা বস্তার মধ্যে ভরে রাখি তাহলে এটা নিয়ে আমরা কখন আগাইতে পারবো না। এটাকে নিয়ে আমাদের যুগান্তকারী আবিষ্কার এবং অন্যান্য যত আবিষ্কার হচ্ছে সেটা কিন্তু আমরা করতে পারবো বলে আমি কিন্তু মাঝে মাঝে বলি যে আমাদের দেশটা যদি একদম নিষ্ফলা, মানে সম্পদহীন ইত্যাদি থাকতো, তাহলে কিন্তু আমাদের দেশে এই ওলন্দাজরা এসছে, পর্তুগিজরা এসছে,
ব্রিটিশরা শাসন করেছে, তারা আসতো না, তারা এখানে সম্পদ খুঁজে পেয়েছে। ব্রিটেনের ডান্ডি গড়ে উঠেছে আমাদের পাটের উপরে, ম্যানচেস্টার গড়ে উঠেছে আমাদের তোলার উপরে। কাজেই পর্তুগিজরা, এই যে যাদেরকে আমরা জলদস্যু বলি, তারা তো জলদস্যু না, তারা এক্সপ্লোরার। এবং সেই জাহাজগুলো, সমুদ্রগামী জাহাজ কিন্তু আমাদের দেশে তৈরি হতো সেই পঞ্চদশ শতাব্দীতে। কাজে আমরা একটা সময় কিন্তু একটা গভীর ঐতিহ্যমণ্ডিত আমাদের সভ্যতা ইত্যাদির বহন করি। তো কাজেই সেদিক থেকে আমি মনে করি যে এটা একটা ইট উইল বি এ নিউ স্টার্ট যদি আমরা আমাদের পাটটাকে এইভাবে ব্যবহার করতে পারি, এবং ব্যবহার করে প্রকৃতপক্ষে আমরা একটা নতুন অর্থনীতির দিকে নিয়ে যেতে পারি। এবং সেই ক্ষেত্রে আমি সবসময় শুভকামনা করি যে এই আপনার উদ্যোগের সাথে আমরা সবাই আছি। আমি চাইবো যে আরও সবার একটা পজিটিভ রেসপন্স আসুক। হ্যাঁ, দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ পর্যন্ত যে বিষয়টি আলোচনা করছিলাম সেটা হচ্ছে আমাদের সোনালী আঁশ পাট। আমরা শুধুমাত্র সোনালী আঁশ পাটের বস্তা ইত্যাদির মধ্যেই দেখি। এখন অবশ্য আমাদের চেয়েও সুন্দর সুন্দর পাটের ব্যাগ ট্যাগ ইত্যাদি ফিলিপাইন অথবা ভিয়েতনাম অথবা থাইল্যান্ড তারা তৈরি করছে। আমরা সেগুলো তো যেতে পারিনি, কিন্তু আমরা একটা বড় জিনিস আবিষ্কার করেছি, সেটা হচ্ছে এই পাট থেকে, এই সেলুলোজ থেকে একটা পলিথিনের ব্যাগের বিকল্প তৈরি করা। এবং আমাদের ডক্টর মোবারক আহমেদ খান, উনি দীর্ঘদিন এই পরিশ্রম করে এটা করেছেন, তার কথা আমরা শুনলাম। এবং আমরা আশা করি যে আজকের এই প্রোগ্রামের মধ্য দিয়ে বা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ইতিবাচক সাড়া পাবো। এবং এই ধরনের আরও কিছু এপিসোড আমাদের আসবে। আমাদের নেক্সট এপিসোডটা হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, অর্থাৎ তারুণ্যের শক্তিতে তাদেরকে এমপ্লয়মেন্ট অর্থাৎ কর্মক্ষম করে দেশের অর্থনীতির কীভাবে পরিবর্তন করা যায়। আমরা আরও আলোচনা করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা। সোশ্যাল মিডিয়া তারা গ্রিন টিভির মাধ্যমে এই কথাটা সঠিক সময়ে সঠিক কথাটা তুলে ধরতে চাচ্ছেন দেশবাসীর সামনে। আমরা সেটাকে প্রমোট করব। ধন্যবাদ।